বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কিছুদিন আগে মুক্তি পাওয়া কে-পপ এবং ডেমনদের কনসেপ্টে তৈরি করা একটা খিচুড়ি টাইপের মুভি দেখব, যেটা ইউনিক হবার সাথে সাথে অনেক বেশি মজাদার ছিল। মানে মুভিটার কনসেপ্ট একটু অন্য ধরনের হলেও মুভিটা খুবই ভালো হয়েছে। মুভির শুরুতে আমাদের সাউথ কোরিয়ার অনেক বড় একটা কনসার্টের সিন দেখানো হয়, যেখানে থাকা সকল দর্শকেরা হান্ট্রেক্স হান্ট্রেক্স বলে চিল্লাচ্ছিল। তারা সবাই খুবই উল্লাসের সাথে তাদের সবচেয়ে ফেভারিট কে-পপ গ্রুপের জন্য অপেক্ষা করছিল। কিন্তু সেখানে থাকা হাজারো লোকেরা জানতো না যে এই মেয়েগুলো শুধু সিঙ্গার না, তাদের আসল পরিচয় হলো তারা মনস্টার হান্টার। অনেক বছর আগে যখন পৃথিবীর মধ্যে পাতালের দানবেরা বের হয়ে আসে, আর এই মনস্টারগুলো লোকেদের আত্মা চুরি করে নিয়ে যেত, যেন তাদের লিডার গিমা আরো বেশি শক্তিশালী হয়ে যায়। কিন্তু ওই সময় তিনজন ম্যাজিক্যাল ওয়ারিয়ারের জন্ম হয়। তাদের কণ্ঠের স্বর এত শক্তিশালী ছিল যে যেটার কারণে রাক্ষসদের শক্তি কমে যায়, আর তাদের আওয়াজ মানুষদের ভিতরে থাকা আশাকে জাগিয়ে তোলে। আর মানুষের ওই আশার শক্তি দিয়েই তারা পুরো দুনিয়ার মধ্যে একটা ম্যাজিক্যাল শিল্ড বানায়। এই ম্যাজিক্যাল ব্যারিয়ারটার নাম হলো হরমোন। আর প্রতি জেনারেশনের মধ্যে এইরকম করে তিনজন হান্টারদের চুজ করা হয়, যারা এই শিল্ডকে রক্ষা করে আর সেটাকে আরো শক্তিশালী করে। আর এই গল্পকে শোনানোর পরে সেলিন, যে আগের জেনারেশনের হান্টার ছিল, তার তিনজন ডিসাইপাল যারা বর্তমান প্রজন্মের হান্টার হবে, মীরা, রুমি এবং জয়ীকে বলে এখন সময় হয়ে গেছে গোল্ডেন হারমোনকে বানানোর, যেটা হবে একটা ফাইনাল ব্যারিয়ার, যে ব্যারিয়ারটা ডিমান্ডদেরকে আজীবনের জন্য পাতালের মধ্যে বন্দী করে দিবে। তারা এটা ডিসাইড করে যে আজকের কনসার্টের মধ্যেই তারা গোল্ডেন হারমোনকে কমপ্লিট করে ফেলবে। আর তারা খুবই কনফিডেন্সের সাথে নিজেদের মিশনকে কমপ্লিট করার সিদ্ধান্ত নেয়। যখনই বিকাল হয় তখনই হান্ট্রেক্সের ফ্যানেরা কনসার্টের মধ্যে আসতে শুরু করে, যেন তারা হান্ট্রেক্সদের বিশ্ব ভ্রমণের ফাইনাল কনসার্টকে দেখতে পারে। সেখানে আমরা ববিকে দেখতে পাই, যে হলো হান্ট্রেক্স গ্রুপের ম্যানেজার। সে ব্যাক স্টেজে যায় হান্ট্রেক্সদের খুঁজে বের করার জন্য, কিন্তু কোথাও খুঁজে পায় না। ববি তাদের লোকেশন দেখার চেষ্টা করে, কিন্তু তারা তো এখনো পৌঁছাই নাই। ওরা তিনজনে তো প্লেনের মধ্যে পার্টি করতেছিল, ওরা তিনজনে খাউন ঠুসতেছিল। তখনই ওদের কাছে ববির কল আসে, কিন্তু কল রিসিভ করার সাথে সাথে কিছু এক্সাইটেড ফ্যান ববির ফোনকে ছিনিয়ে নেয়, যে ফ্যানেরা ওদের সাথে কথা বলতে শুরু করে। ববি কোনোভাবে আবারও ফোনকে ফিরিয়ে আনে। ববি ওদেরকে জিজ্ঞাসা করে, সময় হয়ে গেছে কিন্তু তোমরা এখনো এখানে আসোনি কেন? 50,000 দর্শকেরা তোমাদের জন্যই অপেক্ষা করছে। যখন ওরা তিনজন জানালা দিয়ে দেখে, তখন ওরা বুঝতে পারে যে ওদেরকে তো কনসার্টের সাইড থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। আর তখন ওরা বুঝতে পারে যে ওদের এয়ারপ্লেনের মধ্যে যে লোকেরা রয়েছে ওদের মধ্যেই খাপলা আছে। রুমি ববিকে বলে যে ওরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে, চিন্তা করার দরকার নাই। রুমির বিমানবালাদের উপরে সন্দেহ হয় যে এরা হলো ডিমান। আর যখনই সে একটা বিমানবালার হাতের মধ্যে ধরে, তখনই তার হাতের মধ্যে চিহ্ন দেখতে পায়। এই চিহ্নগুলো শুধু মনস্টারদের মধ্যেই থাকে। আর ওরা বুঝতে পারে যে এখানে থাকা সবাই, তার সাথে সাথে পাইলটও আসলে মনস্টার। এরা সবগুলো নিজেদের জোকার না ডিমানের ফর্মে চলে আসে। আর একটা মনস্টার বলে যে আমরা তোমাদের সকল ফ্যানকে শেষ করে দিব। এটা শুনে হান্ট্রেক্সের টিম রেগে যায়, আর ফাইট করার আগেই গান গাইতে শুরু করে, কারণ গান না গাইতে পারলে ওদের শক্তি অ্যাক্টিভ হয় না। কইছিলাম না এটা খিচুড়ি মুভি। তারপরে এরা তিনজনে গান গাইতে গাইতে মনস্টারদের সাথে লড়াই করতে শুরু করে। আন্তার মান্তার গান্তার সু লেখা লাত্তি তু। ওরা নিজেদের থার্মাল ওয়েপেন দিয়ে মনস্টারদেরকে শেষ করতে শুরু করে, কিন্তু কিছু মনস্টার সেখান থেকে পালিয়ে যায়। তার সাথে সাথে প্লেনের কিছু পার্টও চুরি করে নিয়ে যায়, যে কারণে ওদের প্লেনের 12টা বেজে যায়। কিন্তু ওরা প্লেন থেকে লাফ দেওয়ার আগে নিজেদের রামেন খেয়ে শেষ করে, কারণ হলো কনসার্টে নাচানাচি করতে ওদের এনার্জি খরচ হবে। তারপরে এরা এক এক করে প্লেন থেকে লাফ দিয়ে দেয়। আর যে মনস্টারগুলো প্রথমে প্লেনের পার্ট চুরি করে নিয়ে গেছিল, সেগুলোকে প্রথমে শিক্ষা দেয়, আর তারপরে গিয়ে কনসার্টের স্টেজের মধ্যে ল্যান্ডিং করে। ওদের সাথে সাথে সেখানে 3টা মনস্টারও পড়ে, যেগুলোকে ওরা লোকেদের সামনেই শেষ করে দেয়। কিন্তু লোকেদের মনে হয় যে এটা কোনো কনসার্টের স্টান্ট ছিল আর কি। আর ডিমান্ডদেরকে শেষ করার পরে হান্ট্রেক্স গ্রুপ নিজেদের পারফরমেন্স শুরু করে, যে পারফরমেন্স দেখে ফ্যানরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। ভাই আমি এইটা বুঝি না কে-পপের মধ্যে আসলে কি আছে, পাতলা পাতলা কাডির মতো মাইয়া আর মেকআপ করা পোলাপাইন যেগুলোরে হিজলাগো মতো লাগে। যাই হোক, এক একজনের পছন্দ এক এক রকম। আমি এইটা বলছি দেখে আবার আমারে হেট কইরো না। আর যখন ফ্যানদের এক্সাইটমেন্ট অনেক বেশি বেড়ে যায়, তখন আমরা দেখতে পাই যে হরমোনের একটা পার্ট গোল্ডেন কালারের হতে শুরু করেছে। কনসার্ট অনেক সাকসেসফুল হয়, যে কারণে ওদের রেটিং অনেক বেশি বেড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা মনস্টার বেঁচে গেছে, যেটা পাতালের মধ্যে ফিরে আসে। সে অনেক ভয়ে ভয়ে গিমার সামনে যায়। এই মনস্টার গিমাকে বলে যে আমরা তাদেরকে থামাতে পারিনি, তারা অনেক বেশি শক্তিশালী। কিন্তু গিমা রেগে গিয়ে এই মনস্টারকে আগুন দিয়ে পুড়িয়ে তান্দুরি বানিয়ে দেয়। গিমা বলে যে সবগুলো নালায়েক বারবার ফেল কইরা ফিরে আসে, এটা দেখে আমি অনেক বেশি বিরক্ত হয়ে গেছি। তখনই আমাদের আরেকটা মনস্টারকে দেখানো হয়, যেটা দোতারা বাজাতে বাজাতে গিমার দিকে এগিয়ে যায়। আর এই মনস্টারের সাথে একটা বিলাইয়ের মতো দেখতে বাঘ ছিল। এই মনস্টারের নাম হলো জিনা। গিমা জিনাকে জিজ্ঞাসা করে তুমি কি করতে চাও? তখন জিনা বলে যে ওর কাছে একটা আইডিয়া আছে হান্ট্রেক্সদের হারানোর, যেটার মাধ্যমে ওরা জিতার অনেক ভালো একটা সুযোগ পাবে। জিনার মতে হরমোনের এনার্জি কম করার শুধু একটাই
মাধ্যম আছে, যেটা করার জন্য ওদেরকে একটা নকল কেপপ গ্রুপ বানাতে হবে, যেটা লোকেদের মনোযোগ তাদের দিকে নিয়ে আসবে আর হান্ট্রেক্সদের ফ্যান কমে যাবে। এতে হারমোন ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। গিমা বলে যে ছুমাং তার ছু কালিকুত্তার গু, যা তোকে আইডিয়া ব্যবহার করে দেখ। মানে গিমা ওদেরকে পারমিশন দিয়ে দেয় নকল একটা কেপপ ব্র্যান্ড বানানোর। এদিকে হান্ট্রেক্সের গ্রুপ হরমোনের মধ্যে একটা গোল্ডেন পার্টকে দেখে আরো বেশি উৎসাহী হয়ে ওঠে আর তারা সেখানে সবাইকে বিদায় জানিয়ে তাদের বিল্ডিং এর দিকে যেতে শুরু করে। কনসার্ট শেষ করে জয়ী এবং মীরা অনেকগুলো খাবার নিয়ে আসে রিল্যাক্স করে খাওয়ার জন্য, কিন্তু রুমি ওদেরকে না জানিয়েই নতুন অ্যালবামকে রিলিজ করে দেয় যেন তারা গোল্ডেন হারমোনকে আরো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। তারপরে সে একটা বিশাল বড় আলমারির ভিতরে যায় যেখানে ওদের কস্টিউম রাখা ছিল, আর রুমি নতুন কস্টিউম পরে জয়ী এবং মীরার সামনে চলে আসে, যেটা দেখে ওরা দুজনেও অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই সেখানে ববি চলে আসে আর ববির কাছ থেকে জয়ী এবং মীরা জানতে পারে রুমি নতুন অ্যালবামকে পাবলিশ করে দিয়েছে, যেটা এখন ভাইরাল হয়ে গেছে। তার মানে হলো যে তাদেরকে কালকে থেকেই নতুন অ্যালবামের জন্য প্রমোশন শুরু করতে হবে, মানে তাদের ব্যস্ততা আরো বেশি বেড়ে যাবে আর কি। কিছুদিন পরে তারা একটা প্রেস কনফারেন্সের মধ্যে ইন্টারভিউ দেয়, যেখানে তারা রিভিল করে যে তাদের পরের কনসার্ট খুব শীঘ্রই হবে, যেখানে তারা তাদের নতুন গানকে পারফরমেন্স করবে। যখন ওরা কনসার্টের জন্য প্রিপারেশন করছিল তখনই রুমি একটা বাথরুমে যায়, যেখানে যখন রুমি নিজের জ্যাকেট খোলে তখন তার শরীরের মধ্যে আমরা ডিমোনিক মার্ক দেখতে পাই, যেটা শুধু ডিমনদের মধ্যেই থাকে। কিন্তু এটার ব্যাপারে রুমি বেশি চিন্তা না করে আবারও নিজের কস্টিউম পরে ফেলে আর তারপরে আবারও স্টুডিওর মধ্যে গিয়ে পারফর্ম করতে শুরু করে, যেখানে তারা তাদের নতুন গানকে রেকর্ডিং করবে আর কি। কিন্তু পারফরমেন্সের মাঝখানে রুমির আওয়াজের মধ্যে সমস্যা হয়ে যায়। সে বারবার চেষ্টা করে কিন্তু ঠিকভাবে গাইতে পারছিল না। রুমি অবাক হয়ে যায় যে হঠাৎ করে এগুলো কেন হচ্ছে। ববি জিজ্ঞাসা করে রুমি কি ঠিক আছে, কিন্তু সেখানে থাকা কেউ এই সম্পর্কে কিছুই জানে না। তখন রুমি সবাইকে বলে যে সে 5 মিনিটের ব্রেক নিতে চায়। এতে ম্যানেজার চিন্তিত হয়ে পড়ে, কারণ হলো বাইরে হাজার উত্তেজিত ফ্যান ওদের পারফরমেন্সকে দেখার জন্য অপেক্ষা করছিল। ড্রেসিং রুমে যাওয়ার পরে রুমি দেখতে পায় যে ডেমোনিক মার্ক ওর গলা পর্যন্ত পৌঁছে গেছে, আর এই ডেমোনিক মার্কের কারণেই রুমি ঠিকভাবে গাইতে পারছে না। ডেমোনিক মার্ককে এইভাবে ছড়াতে দেখে রুমি অনেক বেশি ভয় পেয়ে যায়, যে কারণে রুমি পিছনের দরজা দিয়ে স্টুডিও থেকে পালিয়ে যায়। যখন রুমি পালিয়ে যাচ্ছিল তখন আমাদের একটা অতীতের সিন দেখানো হয়, যেখানে রুমিকে আমরা সেলিনের সাথে দেখতে পাই। সেলিন রুমিকে বলেছিল যে রুমি হলো অর্ধেক মানুষ আর অর্ধেক হলো মনস্টার, যে কারণে রুমির শরীরের মধ্যে ডেমোনিক মার্ক রয়েছে। মানে এখানে এসে আমরা জানতে পারি যে রুমি হলো একটা পাওয়ারফুল ডিমনের মেয়ে, যার রুমির মায়ের সাথে রোমান্টিক সম্পর্ক ছিল আর কি। আর রুমির মা ছিল একজন হান্টার, যে রুমিকে জন্ম দেওয়ার কিছুদিন পরেই মারা গেছে। আর সেলিন সবসময় রুমিকে বলেছে নিজের সিক্রেটকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে, এই কারণে সেলিন নিজের বেস্ট ফ্রেন্ডদেরকেও এই সম্পর্কে বলেনি। কিছুক্ষণ শহরের মধ্যে দৌড়ানোর পরে রুমি শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং এর ছাদে চলে আসে, আর সেখানে রুমি নিজের ফ্রাস্ট্রেশন বের করার জন্য একটা চিৎকার করে, যেটা একটা শক ওয়েভে পরিবর্তন হয়ে যায়। আর রুমির এই শক ওয়েভের কারণে হারমোন ড্যামেজ হয়ে যায়, এতে রুমি আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে বাসায় ফিরে এসে রুমি বাকি দুজনকে বলে যে ওর বয়স দুর্বল হয়ে যাচ্ছে। ওরা দুজনেই রুমিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর বলে যে ওদের কাছে এই সিচুয়েশনকে পার করার জন্য একটা আইডিয়া আছে। জয়ী এমন একটা ডক্টরকে জানে যে এইগুলোর চিকিৎসা খুব ভালোভাবে করতে পারে। এই জন্য জয়ী, রুমি এবং মীরা লুকিয়ে লুকিয়ে বেরিয়ে পড়ে ডক্টরের কাছে আসার জন্য। জয়ী ওদের দুজনকে ডক্টর হানের কাছে নিয়ে আসে। ডক্টর হান ওদের চেহারা দেখেই ওদের সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। তারপরে সে রুমিকে কিছু টনিক দিয়ে দেয় খাওয়ার জন্য। আর সেখান থেকে বের হওয়ার সাথে সাথেই তারা কিছু অদ্ভুত কাপড় পরা ছেলেদেরকে দেখতে পায়, যেগুলোর মধ্যে থেকে একটার সাথে রুমি ধাক্কা খেয়ে পড়ে যায়, কিন্তু সে রুমিকে সাহায্য না করে অ্যাটিটিউড দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর তার অ্যাটিটিউড দেখে ওরা একেবারে ইরিটেটেড হয়ে যায়। আর যখন তারা সেখান থেকে চলেই যাবে তখনই তারা একটা গীত শুনতে পায়। আর যখন তারা তিনজনে ওই আওয়াজের দিকে যায় তখন তারা দেখতে পায় যে ওই 5 জোকার লোকেদের মাঝখানে নাচানাচি করছিল। এই জোকারগুলো গান গাওয়ার সাথে সাথে কমর দুলাইয়া নাচতা ছিল, যেখানে তারা রিভিল করে যে তারা হলো একটা নতুন বয় ব্যান্ড। তাদের ব্যান্ডের নাম হলো সাজা বয়। এই জোকারগুলো যখন নাচানাচি করছিল তখনই হান্ট্রেক্সদের ওদের উপরে সন্দেহ হয়, আর তখনই ওরা তিনজনে ওদের শরীরের মধ্যে ডেমোনিক মার্কের ঝলক দেখতে পায়। তার মানে হলো হান্ট্রেক্সদের যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে এলিমিনেট করতে হবে, কিন্তু এত ভিড়ের মাঝখানে তো তারা এটা করতেই পারবে না। ওরা বুঝতে পেরে যায় যে এই মনস্টারদের বয় ব্যান্ড গ্রুপের কারণে ওদের ফ্যানরা এখন বিপদে আছে। এই কারণে ওরা তিনজন একটা কনফারেন্সের মধ্যে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ে। ওদের প্ল্যান হলো যখনই ইন্টারভিউ শেষ হবে তখনই ওরা তিনজনে এই মনস্টারের বয় ব্যান্ড গ্রুপের মধ্যে আক্রমণ করে ওদের 5 জনকেই শেষ করে দিবে, তাহলে ওদের ফ্যানদেরও কিছু হবে না আর হারমোনও সুরক্ষিত থাকবে। কিন্তু এই দানবরা তো আগে থেকেই প্ল্যানিং করে রেখেছে। তারা দর্শকদের বলে দেয় যে হান্ট্রেক্স গ্রুপ এখানেই আছে আর তারা এখানে এসেছে বয় ব্যান্ডকে স্বাগতম জানানোর জন্য। রেগে থাকার পরেও হান্ট্রেক্স গ্রুপ দর্শকের সামনে বয় ব্যান্ড গ্রুপকে কিছুই করে না। আর ইন্টারভিউ শেষ হওয়ার পরে হান্ট্রেক্স গ্রুপ তাদের পিছনে গিয়ে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এরা
তারা পাঁচজনে ওদের সামনে অনেকগুলো মনস্টারকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। দুইজনে এই মনস্টারগুলোর সাথে লড়াই করে আর রুমি ওই বয়ফ্রেন্ডের পিছনে যায়, যেখানে রুমি জিনাকে দেখতে পেয়ে তার উপরে আক্রমণ করতে শুরু করে। তাদের দুজনের মধ্যেই ভয়ানক লড়াই শুরু হয়, যেখানে আমরা দেখতে পাই যে জিনাও কম শক্তিশালী ছিল না। জিনা একটা আক্রমণ করে রুমির কস্টিউম পর্যন্ত ফাটিয়ে দেয়। যখন জিনা রুমির অ্যাটাকগুলোকে ডজ করছিল তখনই জিনা রুমির হাতের মধ্যে ওই ডেমনিক মার্ককে দেখতে পায়। এতে জিনা কনফিউজ হয়ে যায় যে একটা হান্টারের হাতের মধ্যে ডিমান মার্ক কিভাবে আসতে পারে। এতে জিনা বুঝতে পেরে যায় যে রুমি হলো হাফ মনস্টার হাফ হিউম্যান। তখনই একটা দেওয়াল ভেঙে যায়। রুমি দেখতে পায় যে ওর বন্ধুদেরকে মনস্টাররা ঘিরে ফেলেছে, কিন্তু রুমি তো এইভাবেই তাদের সামনে যেতে পারবে না, তারাও রুমির ডেমনিক মার্ককে দেখে ফেলবে। জিনা তখন রুমিকে একটা অ্যাটাক থেকে বাঁচায় আর রুমির হাতকে একটা তোয়ালে দিয়ে বেঁধে দেয়, যেন রুমির ডেমনিক মার্ককে দেখা না যায়। মানে মুভি তো এমনি খিচুড়ি, এটারে আরো বড় খিচুড়ি বানানোর চেষ্টা হইতাছে। যাই হোক, এখন রুমির মার্ক দেখা যাচ্ছে না, এই জন্য রুমি আবারও লড়াই করতে শুরু করে দেয় আর তারা তিনজন মিলে সেখানে থাকা সকল মনস্টারকে শেষ করে দেয়। কিন্তু যখন তারা সেখান থেকে ফিরে যায় তখন আমরা দেখতে পাই যে সেখানে এখনো একটা মনস্টার ছিল, যে মনস্টারটা একটা বুড়ো লোকের আত্মাকে চুরি করে ফেলে। পরের সিনে আমরা দেখতে পাই যে ওরা তিনজন জানতে পেরেছে যে ওদের হারমোনের মধ্যে অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। ঠিক তখনই সেখানে ববি চলে আসে। ববি ওদেরকে বলে যে সাজা বয়কে নিয়ে ইন্টারনেটের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। এটা দেখার পরে রুমি বলে যে আমাদের একটা নতুন হিট সং বানাতে হবে, যেন তারা সাজা বয়েজদেরকে হারিয়ে হারমোনকে গোল্ডেন বানাতে পারে। তারপরে রুমি যখন নিজের রুমে ফিরে আসে তখন রুমি বারান্দার মধ্যে একটা আজব দেখতে পাখিকে দেখতে পায়। তখনই সেখানে রুমির সামনে ওই ডেমনিক টাইগার চলে আসে। টাইগার সেখানে একটা ফুলদানিকে ফেলে দেয়, যে কারণে সেখানে অনেক ফানি একটা মোমেন্ট তৈরি হয়। যাই হোক, তারপরে টাইগার নিজের মুখ থেকে একটা ইনভিটেশন বের করে, যেটা সাজা বয়েজদের লিডাররা পাঠিয়েছে, যে সে রুমির সাথে দেখা করতে যায়। তারপর টাইগার সেখান থেকে টেলিপোর্ট হয়ে যেতে শুরু করে আর রুমিও টাইগারের পিছনে পিছনে যায়। সেখানে পৌঁছানোর পরে রুমি দেখতে পায় যে চালের উপরেই জিনু দাঁড়িয়ে আছে, এই জন্য রুমি তার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু পরে বুঝতে পারে যে এটা তো একটা পুতুল ছিল। তারপরে সেখানে আসল জিনু আসে, যাকে দেখার সাথে সাথে আবারও রুমি তার উপরে আক্রমণ করে দেয়। তখন জিনু তাকে থামায় যে আমি শুধু কথা বলতে চাই। জিনু বলে আমি চাইলে তোমার বন্ধুদেরকে এই কথাটা বলতে পারতাম, কিন্তু আমি কিন্তু বলি নাই, এই জন্য তোমার আমাকে বিশ্বাস করতে হবে। জিনু রুমিকে জিজ্ঞাসা করে যে রুমির শরীরের মধ্যে এই চিহ্নগুলো কিভাবে আসলো, কিন্তু রুমি তাকে এই সম্পর্কে বলতে রাজি না। তখন জিনু বলতে শুরু করে গিমা তাদেরকে কন্ট্রোল করে রেখেছে, কিন্তু রুমির শরীরের মধ্যে এইরকম চিহ্ন থাকার পরেও গিমা রুমিকে কন্ট্রোল করতে পারে না, এটা আজব। আর এটাই হলো রুমির সৌভাগ্য। জিনু তখন বলতে শুরু করে যে আজ থেকে 400 বছর আগে আমিও একটা হিউম্যান ছিলাম, কিন্তু আমার পরিবার ছিল অনেক গরিব। আমি রাস্তায় গান গেয়ে টাকা উপার্জন করতাম, কিন্তু এতে আমাদের পরিবার চলার মতো ছিল না। তখনই আমি গিমার আওয়াজ শুনতে পাই। গিমা আমাকে বলেছিল যে সে আমাকে সাহায্য করতে পারবে, যে কারণে এক রাতের মধ্যে আমার পুরো জীবন পরিবর্তন হয়ে যায়। রাজা মহারাজারাও আমার গান শুনতে অনেক বেশি পছন্দ করতে শুরু করে, যে কারণে আমি আমার পরিবারের সাথে রাজপ্রাসাদের মধ্যে থাকতে শুরু করে দেই। এতে আমরা পরিষ্কার কাপড় এবং পেট ভরে খাবার খেতে পারতাম। কিন্তু আমার শরীরের মধ্যে এই ডেমনিক মার্ক চলে আসে, যেগুলো ধীরে ধীরে বাড়তে থাকে। এতে গিমা আমার উপরে সম্পূর্ণ কন্ট্রোল পেয়ে যায়। এতে আমি সারা জীবনের জন্য গিমার গোলাম হয়ে যাই, যে কারণে আমার পরিবার আবারও রাস্তায় চলে আসে আর আমাকে ছাড়া তাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। আর তখন থেকে আমি আমার মাথার মধ্যে তাদের চিৎকার এবং কান্না করার শব্দ শুনতে পাই। গিমা রুমিকে বলে যে তুমিও কখনো তোমার এই ডেমনের চিহ্ন থেকে পালাতে পারবে না। কিন্তু এটা শুনে রুমি রেগে গিয়ে জিনার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু জিনা সেখান থেকে পালিয়ে যায়। এতে রুমি অনেক ইরিটেটেড ছিল, কিন্তু তারপরেও তারা তাদের পরের গানকে বানানোর কাজ করতে থাকে। এর মধ্যে আবারও একদিন জিনা টাইগারকে পাঠায় রুমিকে ইনভিটেশন দেওয়ার জন্য। ঠিক তখনই সেখানে মীরা চলে আসে, আর টাইগার তখন একটা বাস্কেটকে সোজা করার চেষ্টা করছিল, যে কারণে রুমিকে অনেক কষ্ট করতে হয় টাইগারকে লুকিয়ে রাখার জন্য। যাই হোক, মীরার মনে হচ্ছিল যে রুমি তাদের কাছ থেকে কিছু লোকাচ্ছে, এই কারণেই সে এখানে এসেছিল। যাই হোক, তারপরে রুমি টাইগারকে একটা ইনভিটেশন দিয়ে দেয় যে সেও জিনুর সাথে দেখা করতে চায়। তারপরে যখন রুমি জিনার সাথে দেখা করে, রুমি বলে যে সে তাকে গিমার গোলামি থেকে মুক্ত করার রাস্তা পেয়ে গেছে। রুমি বলে যে যখন হারমোন গোল্ডেন হয়ে যাবে তখন ডিমান লর্ড পৃথিবীর মধ্যে আসতে পারবে না, আর এতে রুমির শরীরে থাকা মার্কও চলে যাবে আর জিনাও একটা মানুষের জীবনযাপন করতে পারবে। এতে রুমি জিনার কাছ থেকে সাহায্য চায় যেন হান্ট্রেস গ্রুপ আবারও ফেমাস হয়ে যায়। আসলে যখন তারা আবারও ফেমাস হয়ে যাবে তখন তারা নিজেদের ফ্যানদের সাথে অনেক মজবুত একটা কানেকশন বানাতে পারবে, আর এতে তারা হারমোনকে এত শক্তিশালী বানিয়ে দিবে যেন কোনো মনস্টার আর উপরে না আসতে পারে। আর এই আলোচনার মাঝখানেই তখন একটা ব্রেসলেট বিক্রি করা মহিলা চলে আসে, যে ওদের দুজনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করে। ব্রেসলেট বিক্রি করা মহিলাটা রুমিকে একটা ব্রেসলেট দেয়, আর রুমি সেটাকে জিনাকে দিয়ে দেয় যেন জিনা ওদেরকে সাহায্য করে। রুমি বলে যে সে তখনই মুক্ত হতে পারবে যখন তারা গিমাকে হারিয়ে দিবে। এতে তখন জিনা রাজি হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই যে ওরা তিনজনের রিহার্সেল করছিল, আর রুমি বলে যে ওরা যে রিলিক্স তৈরি করেছে সেটা ওর
পছন্দ হয়নি। এটা শুনে ওরা দুজনে অনেক বেশি কনফিউজ হয়ে যায়। আরে আমরা তো এটা একসাথে মিলে বানিয়েছি তাই না? ওরা রুমিকে জিজ্ঞাসা করে তুমি কিছুদিন ধরে অনেক আজব আচরণ করছো। তখনই ওরা তিনজনে একটা শক ওয়েভকে অনুভব করতে পারে। এই জন্য ওরা তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে, যেখানে আমরা ওদেরকে একটা ট্রেনের ছাদের মধ্যে দেখতে পাই মনস্টারদের সাথে লড়াই করতে, যেখানে হাজার হাজার মনস্টার বেরিয়ে আসছিল। আর এরা তিনজনের রেগে ওই মনস্টারগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে আর তারা তাদের নতুন গানকে গাইতে গাইতে মনস্টারদের সাথে লড়াই করতে থাকে। এই ডিমান্ডদের সাথে লড়াই করে তাদেরকে তো হারিয়ে দেয়, কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায়। যখন তারা ট্রেনের ভিতরে আসে দেখতে পায় যে সেখানে থাকা সকল মানুষ গায়েব ছিল। তার মানে হলো যে মনস্টাররা সব মানুষদেরকে নিয়ে গেছে। তার পরের সিনে রুমি আবারও জিনার সাথে দেখা করতে যায় আর তাদের আলোচনা থেকে জানতে পারে যে জিনার সাথে কথা বলে তখন রুমির গলা ঠিক হতে থাকে। আর এরপরে এরা দুজনে একসাথে গান গাইতে শুরু করে দেয়। আর গান গাওয়ার শেষে জিনা বুঝতে পারে যে এখন আর জিনা গিমার শব্দকে শুনতে পাচ্ছে না। আর এই কারণে জিনা রাজি হয়ে যায় যে সে রুমিকে সাহায্য করবে। এই কারণে তারা প্রমিস করে যে পরের কম্পিটিশনে তারা নিজে থেকে হেরে গিয়ে হান্ট্রেক্সদেরকে জিততে দিবে। কিন্তু তখনই আবার জিনাকে টেনে পাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে গিমা ওকে ওর আসল অতীতের কথা মনে করায়। জিনা দেখতে পায় যে কিভাবে সে নিজের ফ্যামিলিকে অ্যাবেন্ডেন্ট করে দিয়েছিল। আসলে জিনা রুমিকে মিথ্যা কথা বলেছে যে জিনা নিজের পরিবারকে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিল। তার বদলে জিনা তাদেরকে একা রেখেই নিজেই রাজপ্রাসাদের মধ্যে চলে যায় আর সেখানেই বসবাস শুরু করে দেয়। আর তখনই গিমা আবারও জিনাকে নিজের কথার জালে আটকে ফেলে। আর তার পরের সিনে আমরা দেখতে পাই যে হান্ট্রেক্স গ্রুপ ডিসাইড করে যে তারা তাদের পরের কনসার্টের মধ্যে অন্য কোনো গান গাইবে। আর কনসার্টের দিন বিকাল হতেই সেখানে হাজার হাজার মানুষ চলে আসে। আর যখনই এরা তিনজনে নিজেদের ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসে তখনই তারা বাইরে সাজা বয়েজদেরকে দেখতে পায়। এদিকে হোস্ট বলছিল যে প্রথমে সাজা বয়েজদের পারফরমেন্স হবে, কিন্তু তখনই হঠাৎ করে স্টেজের লাইট বন্ধ হয়ে যায়। আর ববি এসে মেয়েদেরকে বলে যে তাদেরকে আগে পারফরমেন্স করতে হবে, কারণ হলো সাজা বয়েজদের স্টেজের মধ্যেই ঝগড়া হয়ে গেছে। এই জন্য তারা স্টেজের দিকে যেতে শুরু করে পারফরমেন্স করার জন্য, যেখানে তারা নিজেদের পারফরমেন্স শুরু করে দেয়। এতে জনগণও এক্সাইটেড হয়ে যায়। গানের মাঝখানেই জয়ী এবং মীরা স্টেজের নিচে চলে যায়, কারণ এখন রুমি সোলো পারফরমেন্স করবে। আর 30 সেকেন্ড পরে ওদেরকে আবারও স্টেজে ফিরে যেতে হবে। কিন্তু তখনই তারা দেখতে পায় যে ববিকে সিকিউরিটিরা ধরে নিয়ে যাচ্ছে। এই জন্য ওরা দুজনেই ববিকে বাঁচানোর জন্য যায়। কিন্তু সেখানে যাওয়ার পরে ওরা দুজনে জানতে পারে এরা সবাই হলো মনস্টার, যারা আসলে ওদেরকে নিজেদের প্ল্যানের মধ্যে ফাঁসিয়ে ফেলেছে। আর ঠিক ওই সময় পুরো স্টেডিয়ামের মধ্যে কারেন্ট চলে যায় আর হঠাৎ করে একটা নতুন গান বাজতে শুরু করে দেয়। এতে রুমি অবাক হয়ে যায়, কারণ এটা ওই গানটা ছিল যেটা ওরা রিজেক্ট করে দিয়েছিল। ঠিক ওই সময় রুমির উপরে দুইজন ডিমান হামলা করে দেয়, যারা আসলে মীরা এবং জয়ীর রূপ ধরে এসেছে। তারা রুমিকে স্টেজের মধ্যেই ধাক্কা দিতে শুরু করে আর তারা রুমির জ্যাকেটকে খুলে ফেলে যেন রুমির শরীরে থাকা ডেমনিক মার্ককে দেখা যায়। আর এতে রুমি প্যানিক করতে শুরু করে। ঠিক তখনই সেখানে আসল মীরা এবং জয়ী চলে আসে আর তারা রুমিকে এই অবস্থায় দেখে ফেলে। রুমি নিজের ফ্রাস্ট্রেশনে চিৎকার করে, যে কারণে স্টেডিয়ামে থাকা সকল লাইট ভেঙে যায়। রুমি তখন জয়ী এবং মীরাকে দেখতে পায়, কিন্তু তারাও রুমিকে একটা মনস্টার মনে করে। আর এটা দেখার পরে রুমি সেখান থেকে পালিয়ে আসে, যেখানে রুমি জিনাকে দেখতে পায়। আর রুমি রেগে তাকে জিজ্ঞাসা করে যে জিনা এরকম কেন করলো। তখন জিনা জবাব দেয় যে এখন পর্যন্ত সে যা কিছু বলেছে সবকিছু মিথ্যা, আর এখন রুমিকেও এটা মেনে নিতে হবে যে রুমি একটা মনস্টার। আর এইগুলো বলার পরে জিনা সেখান থেকে চলে যায়। আর রুমি যা কিছু হচ্ছে এই সবকিছুর জন্য নিজেকে দোষ দিতে শুরু করে। আর এতে রুমি একেবারে ভেঙে পড়ে। আর রুমি যত দূরে চলে যাচ্ছিল হরমোনও তত বেশি ফাটতে শুরু করে দেয়। আর ঠিক ওই সময় মীরা এবং জয়ীও বুঝতে পারে যে হারমোন একেবারে শেষ হওয়ার পরিস্থিতিতে চলে এসেছে। এর মানে হলো যে কিছুক্ষণের মধ্যেই ওই প্রোটেক্টিভ শিল একেবারে ভেঙে যাবে। আর তখনই সেখানে থাকা সকল স্ক্রিনের মধ্যে সাজা বয়েজকে দেখতে পাওয়া যায়। জিনা সেখানে অ্যানাউন্স করে যে তাদের পারফরমেন্স কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর সে অনেক বেশি খুশি যে হান্ট্রেক্সদের গ্রুপ ভেঙে গেছে। জিনা সবাইকে ইনভাইট করে তাদের কনসার্টে যাওয়ার জন্য। এইভাবে জিনা সবাইকে মাইন্ড কন্ট্রোল করে ফেলে। আমরা দেখতে পাই যে জয়ী এবং মীরাও মাইন্ড কন্ট্রোলের আওতায় চলে আসে। আর স্টেজের মধ্যে জিনা গ্রেট ডিমান্ড ব্যাঙ্কুইট শুরু করার জন্য রেডি ছিল। মানে এই পারফরমেন্সের মাধ্যমে এখানে থাকা সবার সোলকে চুরি করা হবে, যেগুলো পাওয়ার পরে গিমা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। শো শুরু হওয়ার সাথে সাথেই এরা নিজেদের ডিমান্ড রূপেই পারফরমেন্স করতে শুরু করে। আর পারফরমেন্স যত ইন্টেন্স হচ্ছিল গিমাও তার সাথে সাথে বড় হতে থাকে। আর যখন এমন মনে হচ্ছিল সবকিছু এখন শেষ হয়ে যাবে, তখনই হঠাৎ করে রুমি সেখানে চলে আসে। রুমি সেখানে নিজের কণ্ঠের ব্যবহার করে গান গাইতে শুরু করে, যে কারণে মনস্টারদের পারফরমেন্স থেমে যায়। তখন গিমা বলে যে আমরা জিতে গেছি, তুমি আর এখন কিছুই করতে পারবে না। কিন্তু রুমি গিমার কথাকে ইগনোর করে নিজের গানকে জারি রাখে। রুমির আওয়াজের কারণে জয়ী এবং মীরা গিমার মাইন্ড কন্ট্রোল থেকে বেরিয়ে আসে। আর মাইন্ড কন্ট্রোল থেকে বের হওয়ার সাথে সাথেই তারা রুমির কাছে এসে রুমির সাথে গান গাইতে শুরু করে দেয়। তাদের আবারও একসাথে হওয়ার কারণে
কারণে অনেক শক্তিশালী একটা ফোর্সের তৈরি হয়। এতে গিমা ভয় পেয়ে সেখানে অনেকগুলো মনস্টারকে নিয়ে এসে হান্ট্রেক্সদের উপরে আক্রমণ করিয়ে দেয়। কিন্তু এরা তিনজনে ভয় না পেয়ে গান গাইতে গাইতে এদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। আর ওদের একসাথে পারফরমেন্সের কারণে হারমোন আবারও তৈরি হতে শুরু করে দেয়। তাদের ইউনিটি এবং হোপের শক্তির কারণে সেটা আরো বেশি শক্তিশালী হতে শুরু করে। আর এই বিপদকে দেখার পরে গিমা সেখানে থাকা সকল ডিমান্ডকে অ্যাবজর্ব করে ফেলে, যাতে গিমার শক্তি আরো বেশি বেড়ে যায়। তারপরে গিমা রুমির দিকে ইনফার্নো ফ্লেম দিয়ে আক্রমণ করে রুমিকে রোস্ট করে ফেলার জন্য। ওই সময় সাজা বয়, যারা এখনো গিমার কন্ট্রোলে আছে, তারা জয় এবং মীরার উপরে আক্রমণ করে দেয়। কিন্তু জিনা রুমির সামনে এসে ইনফার্নো ফ্লেম থেকে রুমিকে বাঁচায়। জিনা রুমিকে বলে যে আমার সকল ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিও। আর ইনফার্নো ফ্লেমের কারণে জিনুর শরীর ধ্বংস হতে শুরু করে দেয়। রুমি বুঝতে পারছিল না যে রুমি এখন কি করবে। রুমি তো শুধু সবাইকে মুক্ত করতে চেয়েছিল। তখন জিনু বলে যে তুমি আমাকে মুক্ত করে দিয়েছো। আর এরপরেই জিনু ধ্বংস হয়ে যায়। কিন্তু জিনুর যে হোপ ছিল সেটার শক্তির কারণে আর দর্শকদের হোপের শক্তি মিলে রুমির তলোয়ার আরো বেশি বড় হয়ে যায়। আর গান গাইতে গাইতে অ্যাটাক করে রুমি গিমাকে শেষ করে দেয়। আর তারপরে তারা নিজেদের শক্তির ব্যবহার করে পৃথিবীর উপরে আরো একটা হরমোন বানিয়ে ফেলে। এতে সবকিছু আগের মতো হয়ে যায় আর হান্ট্রেক্সরা আবারও ফেমাস হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই যে তারা তিন বান্ধবী একসাথে মিলে বাথ হাউসের মধ্যে রিল্যাক্স করছে। আসলে রুমি আগে এখানে আসতে চাইতো না, কারণ বাকিরা রুমির ডেমনিক মার্ক দেখে ফেলবে। কিন্তু এখন আর রুমির সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর একেবারে শেষ সিনে আমরা জিনুর ওই টাইগার এবং পোষা পাখিকে দেখতে পাই। এর সাথেই মুভিটা এখানে শেষ হয়ে যায়। যাই হোক, মুভি দেখে তোমরা শুধু কাহিনীটাকে বুঝতে পারবে, কিন্তু সবকিছুকে ফিল করা অনেক বেশি কঠিন। এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা পারলে মুভিটাকে দেখে ফেলবে। যাই হোক, মুভিটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত টাটা, বাই বাই।